হয়, তাহলে তো আমরা বলবো এটি একটি ভয়ঙ্কর ঘটনা। এটি একটি ভয়ঙ্কর ঘটনা। তার কারণ আমরা কোনো অবস্থাতেই চাই না ভারতের কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হোক, কোনো অবস্থাতে চাই না। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের 99% মানুষ ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি কোনোদিন মানবে না, কোনোদিন মেনে নেবে না। ঠিক আছে? তাহলে এই ঘটনাটি যে ঘটিয়েছে, এটি বিএনপি ঘটিয়েছে নাকি জামাত ঘটিয়েছে, এই দুটি রাজনৈতিক দল ছাড়া তো আর কেউ না। জামাতের আমির লন্ডনে গেছেন, ওখানে কি রয়ের সাথে তারেক রহমান, জামাতে ইসলামের আমির এবং রয়ের মিটিং হয়েছে, নাকি এটি দেশের বাইরে অন্য কোন দেশে হয়েছে? কার সাথে হয়েছে, কে এই মিটিং করেছে, এটি পরিষ্কার করতে হবে। হাসনাতরা কি আসলে সঠিক রাজনীতি করতে চায় এবং তারা যে তরুণ নেতৃত্ব এসেছে, এই নেতৃত্ব দিয়ে কি আসলে কোনো সফলতা অর্জন করতে পারবে বর্তমান সময়ের জন্য, নাকি পুরনো সেই বস্তা পচা রাজনীতি দিয়ে হাসনাতরা রাজনীতি করতে চায়? হাসনাতদের ভূমিকা নিয়ে এবং ছাত্রদের ভূমিকা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন টিটু রহমান। তারা যেন আসলে বুঝতে পারবেন যে হাসনাতরা হয়তোবা কারো দ্বারা প্রভাবিত হয়ে সে বস্তা পচা রাজনীতি করছেন এবং ইচ্ছে করে সেনাপ্রধানের বিরুদ্ধে বিশুদ্ধার করছেন। স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির মন্ট্রিয়াল স্টুডিও থেকে। আমি টিটু রহমান, এডিটরস নোটে। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। এবং আপনি আজকে সাবজেক্ট নির্ধারণ করেছে, হাসনাত কেন পুরাতন রাজনীতির ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছে। সো হাসনাত আব্দুল্লাহ আমরা সবাই জানি, মানে এই আমরা যদি জুলাই অগস্ট বিপ্লবের যে কয়েকজন নায়ক আমরা বলি যে সাহসী যোদ্ধা, তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ, যাকে আমি রেসপেক্ট করি, যাকে আমি সম্মান করি, যাকে আমি ভালোবাসি। আমি হাসনাত আব্দুল্লাহ সহ যারা সার্জিস আলম এবং অন্যান্যরা যারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য করেছে, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, সকলকে আমি ভালোবাসি। এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আপনি দেখেছেন যে আজকে হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছে, যেখানে সে বলেছে র এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। অসাধারণ কথা বলেছে, সত্য কথা বলেছে। আমি মনে করি এটি সাহসী উচ্চারণ। এজন্যই সাহসী উচ্চারণ কারণ এটি মানে পরিষ্কার হয়ে গেছে যে আজকে বাংলাদেশে দীর্ঘ 16 বছর ভারতের বান্দি, আমরা যদি এভাবে বলি, ভারতের বান্দি চাকর হিসেবে আবির্ভূত হয়েছিল শেখ হাসিনা। অর্থাৎ আমাদের পররাষ্ট্রনীতি এতটাই নতজানু ছিল যে ভারতের ইশারায় আমার দেশের সবকিছু পরিচালিত হতো। এবং এটি তো সত্য। এই 16 বছর যারা আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, মূলত 12 বছরের বেশি যারা আমরা অনলাইনে চিৎকার করেছি, চেঁচামেচি করেছি, তারা বহুবার একটি শব্দ উচ্চারণ করেছি, বাংলাদেশে আমার প্রত্যেকটি জায়গায় সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে শুরু করে সব জায়গাতে রয়ের আধিপত্য আমরা লক্ষ্য করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা বিষাদগার করেছি, ব্যাপক হইচই করেছি, কথা বলেছি। এবং এটিকে অস্বীকার করা যাবে না। যারা আমাদেরকে দীর্ঘদিন যাবে দেখেন, নাগরিক টিভি যারা অনুসরণ করেন, তারা নিশ্চয়ই জানেন যে এই রয়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার শক্ত অবস্থান, সবাই এটাকে সমর্থন করতেন। এবং আজ অব্দি আমরা ভারতের আগ্রাসী মনোভাব এবং রয়ের তৎপরতার বিরুদ্ধে আমরা সোচ্চার। তো এখন প্রশ্ন হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ হঠাৎ এই স্ট্যাটাস কেন দিলেন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন দিলেন এবং যখন দিলেন এটির ব্যাখ্যা দিলেন না কেন? প্রশ্ন হচ্ছে, দর্শক, আমার প্রশ্নটা আমি এখানে রাখতে চাই যে হাসনাত কেন পুরাতন রাজনীতির ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছে। কারণ
একটা জিনিস তো খুব পরিষ্কার যে আজকে হাসনাতরা বিভিন্ন বিষয় নিয়ে, যে বিষয়গুলোকে আমি বলবো পপুলার, সেই পপুলার বিষয়গুলোকে নিয়ে বিভিন্ন রকম রেটরিক তৈরি করার চেষ্টা করছে। মানে আমি শুরুতে একটি কথা বলে নিই দর্শক, কারণ এই কথাটি না বললে আমার কাছে মনে হয় যে মানুষ আমাকে ভুল বুঝবে। যারা আমাদেরকে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, ব্যক্তিগতভাবে আমি পরিষ্কারভাবে বলেছি, এবং আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বারবার বলেছি যে আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের পক্ষে, এবং নো ম্যাটার হোয়াট আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন যদি কেউ আনতে পারে তাহলে তারা এই তরুণ প্রজন্ম। এটি আমি বিশ্বাস করি। আমি যেহেতু বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বহুবার বলেছি তরুণদের রাজনীতি আমরা সমর্থন করি। কারণ নাগরিক টিভি তার জন্মলগ্ন থেকে তরুণদেরকে রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছে। ঠিক যে সময় উই হেট পলিটিক্স শুরু হয়েছিল তরুণদের মধ্যে, তখন আমরা তরুণদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করেছি এবং বহুবার আমরা বোঝানোর চেষ্টা করেছি বাংলাদেশের রাজনীতিতে যদি তরুণরা না আসে তাহলে আমরা এই মাফিয়া, অর্ধশিক্ষিত, অশিক্ষিত গুন্ডাদের দ্বারা শাসিত হব। সুতরাং শিক্ষিত জনগোষ্ঠী, বিশেষ করে ছাত্ররা যারা তরুণ টকবগে, তাদেরকে রাজনীতির হাল ধরতে হবে। এটি আমাদের অবস্থান ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং আমি এই বিষয়টি ক্লিয়ার করে নিলাম দর্শক। এখন আসি আলোচনা, মূল যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা শুধু না, আমি শুধু না, আমাদের প্ল্যাটফর্ম শুধু না, আমার মনে হয় আমরা সবাই একটা আশা নিয়ে, সাংঘাতিক একটি আশা আমাদের ছিল যে এই নতুন রাজনৈতিক দল যারা করছে, প্রথমত আমরা এই শক্তিটি রাজনৈতিক দল করুক এটির পক্ষে আমরা ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে এই যারা এই জুলাই বিপ্লব করেছে তাদের প্রেসার গ্রুপ হিসেবে থাকাটাকেই আমরা অধিকতর কৌশলগত বিষয় বলে আমরা মনে করতাম। এবং আমরা বহুবার বলেছি এই গোষ্ঠীকে, এই ছাত্রদেরকে যারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছে, তারা যদি রাজনৈতিক দল করে তাহলে হয়তো আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, তাহলে তাদের মানে তারা হারিয়ে যাবে এবং তাদের প্রেসার গ্রুপ হিসেবে থাকাটাই ছিল যুক্তিযুক্ত। সো যাই হোক, তারপরও তারা রাজনৈতিক দল করেছে। যখন তারা রাজনৈতিক দল করে দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই, আমি ভিপি নূরের সাথে কথা বলেছি, আমি অনেকের সাথে কথা বলেছি এবং বলেছি আপনারা তরুণরা এই গণ অধিকার পরিষদ কিংবা অন্যান্যরা আপনারা যারা করতে চাচ্ছেন সিপি কি বলে নতুন রাজনৈতিক দল, আপনারা একত্র হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি করতে পারেন তাহলে হবে এটি আমাদের দেশের রাজনীতির জন্য একটি মাইল ফলক। ঠিক আছে, যাই হোক, তারা এই একত্র হতে পারেনি, যেটি আমাদের দেশের ঐতিহ্য। আমরা কখনোই ঐক্যবদ্ধ হতে পারি না, ঐক্যবদ্ধ হতে চাই না। যাই হোক, সো তারপরে যখন তারা রাজনৈতিক দল করলো আমরা স্বাগত জানিয়েছি। ওকে, ঠিক আছে, আমরা বিশ্বাস করেছি যে এই রাজনৈতিক দল, এই ছাত্রদের এই অংশ বা এই নতুন রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, তারা নিশ্চয়ই আমাদেরকে নতুন বাংলাদেশের জন্য নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রেসক্রিপশন করবে, কর্মসূচি দেবে। কি দাঁড়ালো দর্শক, আমরা শুনলাম এই রাজনৈতিক দলটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনেছি।
ওনারা একটি শব্দ বারবার ব্যবহার করলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তাদের যে তারা কি করলেন, তারা পুরনো রাজনৈতিক ঘুণে ধরা রাজনীতি, বস্তা পচার রাজনৈতিক যে কালচার, যে রীতি, এই রীতিটাকেই তারা অনুসরণ করছে। তাহলে কি হবে? এটা তো সম্ভব না। আপনারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালেন, দেখিয়ে আপনারা এখন পুরনো মানে এই পুরনো যে ট্রেডিশনাল রাজনীতি, এবং আমি এটাকে রাজনীতি বলি না, যারা ট্রেডিশনাল বাংলাদেশের রাজনীতি করে তারা হচ্ছে কূটনামো করে। কূটনামো, বাংলাদেশের রাজনীতিটা অনেকটা কূটনামো রাজনীতি। অর্থাৎ কিভাবে মানুষকে ষড়যন্ত্র করা, একে অপরকে টেনে ধরা, একে অপরকে সাথে শত্রুতামি করা, এটি হচ্ছে বাংলাদেশের ট্রেডিশনাল রাজনীতি। তাহলে এই ছাত্রদের জন্য একটি সুযোগ ছিল, তারা একটি নতুন বন্দোবস্তের দিকে জাতিকে দিক নির্দেশনা দিতে পারতেন। তো তারা এই পুরনো রাজনৈতিক যে বন্দোবস্ত, এই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের বাইরে এসে নতুন রাজনৈতিক দর্শন তারা দিতে পারতেন। ঠিক আছে, এই পুরনো রাজনৈতিক, আমি একটা উদাহরণ দিই দর্শক আপনাদের বোঝার সুবিধার্থে, যে পুরনো রাজনৈতিক যে কালচার, যে সংস্কৃতি, এখানে ওই শো আপ করা, মানে বড়লিকি দেখানো, এই গাড়ির বহর, মানুষের বহর, মানে এই তোরণ নির্মাণ, গেট নির্মাণ, এগুলো তো ট্রেডিশনাল রাজনীতির অংশ। আমরা কি দেখলাম? এই নতুন রাজনৈতিক দল ছাত্রদের, তারা ওই ট্রেডিশনাল রাজনীতি অনুসরণ করা শুরু করলো, এবং এরই ধারাবাহিকতায় এখন তারা যে র্যাটরিক গুলো করছে, তারা যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলো এই ট্রেডিশনাল রাজনীতির ষড়যন্ত্র তত্ত্ব। এই ষড়যন্ত্র তত্ত্ব, এটা তো আমাদের পুরো রাজনৈতিক শিষ্টাচার। নতুন এই ছাত্রদের মধ্যে থেকে আমরা এটা কেন দেখব? সার্জিস যখন বলছে যে রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না, কাকে উদ্দেশ্য করে বলছে? পরিষ্কার করে বলছে না। তাহলে ওই মিটিং এর তথ্যটা, সূত্রটা কে দিয়েছে? তাকে নিশ্চয়ই কেউ দিয়েছে, কোথাও থেকে সে পেয়েছে। এটা কি র নিজেরা দিয়েছে, নাকি ডিপ স্টেট দিয়েছে, নাকি এটা কে দিল, কোত্থেকে পেল? আমাকে তো জানতে হবে, তাই না? তাহলে এইরকম রেটরিক শব্দ তো ব্যবহার করে ট্রেডিশনালরা, এরকম রেটরিক শব্দ, এই মানে কি বলবো, পপুলিস্ট শব্দ ব্যবহার করে তো ওই পুরনো রাজনৈতিক দলগুলো। তা আমরা এই নতুন বন্দোবস্ত যেটাকে শুনছি, এই নতুন বন্দোবস্তে আমরা কেন এই পুরনো বস্তা পচা রাজনৈতিক রেটরিক আমরা শুনবো? কেন আমাদেরকে ওই পুরনো বস্তা পচা রাজনীতির সংস্কৃতিতে আমাদের এই তরুণরা আমাদেরকে নিয়ে যাবে? এই কথাটি যদি হয়, সত্য হয়, তাহলে তো আমরা বলবো এটি একটি ভয়ঙ্কর ঘটনা। এটি একটি ভয়ঙ্কর ঘটনা। তার কারণ আমরা কোনো অবস্থাতেই চাই না ভারতের কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হোক, কোনো অবস্থাতে চাই না। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের 99% মানুষ ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি কোনোদিন মানবে না, কোনোদিন মেনে নেবে না। ঠিক আছে? তাহলে এই ঘটনাটি যে ঘটিয়েছে, এটি বিএনপি ঘটিয়েছে নাকি জামাত ঘটিয়েছে? এই দুটি রাজনৈতিক দল ছাড়া তো আর কেউ না। জামাতের আমির লন্ডনে গেছেন, ওখানে কি রয়ের সাথে
তারেক রহমান, জামাতে ইসলামের আমির এবং রয়ের মিটিং হয়েছে, নাকি এটি দেশের বাইরে অন্য কোন দেশে হয়েছে, কার সাথে হয়েছে, কে এই মিটিং করেছে, এটি পরিষ্কার করতে হবে, এটি পরিষ্কার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এখন আপনারা এই নতুন তরুণরা যদি মনে করে যে দুই একটি রেটরিক শব্দ ব্যবহার করে আমরা আমাদের রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করব, তাহলে আমি মনে করি এই তরুণ বন্ধুরা বোকার রাজ্যে বাস করছে। তার কারণ একটি কথা বলি, দর্শক বেয়াদবি নেবেন না, এই তরুণরা যাদের প্রতি আমাদের আস্থা প্রচন্ড, বিশেষ করে আমার আস্থা ছিল, এই আস্থাটা কেন জানি কমে যাচ্ছে। এই রাজনৈতিক দলটি যখন শুরু হয়নি তখনই মানুষ ধারণা করেছিল একটি কিংস পার্টি আসছে। তারপরে এখন তারা যে আচরণ করছে, তারা যে শব্দ ব্যবহার করছে, এখানে মনে হচ্ছে তারা সরকারের হয়ে খেলছে, সরকারের এই ইউনূস সরকারের হয়ে খেলছে, ইউনূস সরকারের হয়ে রোল প্লে করছে। এটি কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এই জন্যই যে এই রাজনৈতিক দলটার রাজনীতি কোথায়? তাহলে এই রাজনৈতিক দলটার রাজনীতি থাকতে হবে। তো তাদের যদি নিজস্ব রাজনীতি না থাকে তাহলে তো মুশকিল। এই রাজনৈতিক দলটার রাজনীতি এখন মনে হচ্ছে বিএনপিকে ঠেকাও, এই রাজনৈতিক দলটির রাজনীতি হচ্ছে মনে হচ্ছে একমাত্র শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু হচ্ছে বিএনপি। তারা মানে মাল কাঁচা বেঁধে এই বিএনপির বিরুদ্ধে সমালোচনা করছে। ঠিক আছে, আমি এটাকে খারাপ মনে করি না, ঠিক আছে, সমালোচনা করুক, কিন্তু প্রশ্ন হচ্ছে সমালোচনা যে করছেন আবার পাশাপাশি ঐক্যের কথা বলছেন, এটি তো কন্ট্রাডিক্ট করছে। আপনি সমালোচনা করেন, বিএনপির অপকর্মের সমালোচনা করতে হবে, অবশ্যই করতে হবে, আমরা করেছি, আমরা এখনো করি এবং ভবিষ্যতে করব, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাদের রাজনীতিটা কি, এটি কি জাতির সামনে পরিষ্কার করতে হবে। দর্শক, আপনারা মানে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস ভাইয়া, আপনাদেরকে রাজনীতিটাকে নিয়ে আসতে হবে জনসম্মুখে। আপনাদের রাজনীতি যদি বিএনপি কে আক্রমণ করা হয় তাহলে তো জনগণ এটা খাবে না, হয়তো কিছুদিন আপনারা বাহবা পাবেন, তারপরে এন্ড অফ দ্য ডে আপনাকে মানুষ জানতে চাইবে আপনাদের রাজনীতি কি। যেমন একটি কথা বলতে চাই, আপনাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি হবে মধ্যপন্থা, আপনারা বলছেন মধ্যপন্থা। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা সেন্ট্রিস্ট বলছেন, আপনারা যদি সেন্ট্রিস্ট হন তাহলে আপনাদের আচার আচরণ, আপনাদের কথাবার্তা, এটি সেন্টার লেফট হচ্ছে কেন? আপনারা লেফটিস্টদের সাথে এত বেশি উঠা বসা করছেন কেন? এত বেশি মাখামাখি করছেন কেন? আপনারা তাদের কথাগুলোকে কেন মানে খুব বেশি অ্যাকাউন্টে নিচ্ছেন? এটি কি মানুষ প্রশ্ন করবে না? আপনারা বলছেন আপনারা সেন্ট্রিস্ট, আপনারা উদারপন্থী। এখন আপনারা যদি উদারপন্থী হন, আপনারা যদি সেন্ট্রিস্ট হন, আপনাদের রাজনীতি যদি মধ্যপন্থা হয়, আমি যেটাকে সেন্ট্রিস্ট বলছি, তাহলে আপনারা তো উদারপন্থী, তাই না? উদার মধ্যপন্থী। আপনারা যদি উদার মধ্যপন্থী হন তাহলে আপনারা তো সারাক্ষণ দেখি আপনারা লেফটিস্টদের সাথে আপনার উঠা বসা, লেফটিস্টদের সাথে আপনারা মানে গলায় গলা বেঁধে আপনারা চলছেন, আপনারা লেফটিস্টদের পক্ষ অবলম্বন করছেন, আপনারা লেফটিস্টদের রাজনীতিকে আপনার আপহোল্ড করছেন। তাহলে জনগণ তো কনফিউজড হয়ে যাবে, জনগণ কনফিউজ হয়ে যাবে যে কি ব্যাপার, আপনারা মধ্যপন্থার কথা বলছেন, আপনারা উদার গণতন্ত্রের কথা বলছেন, আপনারা উদার মধ্যপন্থার কথা বলছেন,
আবার আপনারা লেফটিস্টদের সাথে মাখামাখি করছেন, লেফটিস্টদেরকে আফোল্ড করছেন। আপনি লেফটিস্ট যারা তাদেরকে তাদের সাথে গলা ধরে মানে চলছেন, তাহলে কিভাবে হবে? তাহলে আপনাদের রাজনীতিটাকে ঠিক করুন। আপনারা কি মানে সেন্ট্রিস্ট লেফট না সেন্ট্রিস্ট রাইট নাকি সেন্ট্রিস্ট? এই রাজনীতি করতে হবে আপনাদের। আপনাদের এই রাজনীতিটা জানতে হবে, এই রাজনীতিটা আপনাদেরকে হবে। আপনাদেরকে এই রাজনৈতিকটা ঠিক করতে হবে। তাহলে আপনাদের এই রাজনীতিটা যতক্ষণ পর্যন্ত আপনারা ঠিক না করছেন ততক্ষণ পর্যন্ত মানুষ কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, আমি একটি কথা বলি দর্শক, আজকে এই তরুণরা 16 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ঘাড় ধরে ক্ষমতা থেকে নামিয়েছে। তাহলে বিষয়টা কি? আমরা তো সবাই স্যালিউট করব এবং করেছি, আমরা সবাই তাদেরকে সম্মান করেছি। শুধু সম্মান না, আমরা সবাইকে তাদের এই তরুণদেরকে মাথায় তুলে রেখেছি। তাহলে আপনি আমাকে বলুন তো, এই যে তাসলিম খলিল একটা স্ট্যাটাস দিয়েছে, আমি স্ট্যাটাসটা পড়ে শোনাই। আমার মাঝে মাঝে মনে হয় জোনাকি এসপিসির নীতি নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার কাজই হলো একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা, যার মাধ্যমে জনাক এসপি চরম হাস্যকর একটা গ্রুপিং এ পরিণত হয়। এরা একটা করে উদ্ভট দাবি থ্রো করে, সেই দাবি নিয়ে কয়েকদিন হাউকাউ করে, তারপর সেই দাবির হাস্যকর ভাবে ফেল করে। এরকম সম্ভাবনাময় তরুণদের একটা দল এত দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে, দেখতেও খারাপ লাগে। এখন আমাকে বলেন যে উনি এই তাসলিম খলিল ছিলেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনা ভিত, ফ্যাসিস্ট শাসনের ভিত নাড়িয়ে দেওয়া যে কয়েকজন ছিল তার মধ্যে অন্যতম তাসলিম খলিল। এখন এই তাসলিম খলিলও তাদের বিরুদ্ধে কথা বলছেন। আপনি দেখুন এই আপনার জুলকারনাইন সামি, সেও এই তরুণদের বিরুদ্ধে কথা বলছে। মানে যারা তাদের ওয়েল উইশার ছিল, যারা তাদের শুভাকাঙ্ক্ষী ছিল, যারা সবাই মানে তাদের পক্ষে থাকার কথা, এখন তারা সবাই তাদের পক্ষ ত্যাগ করছে। কেন? এটি উপলব্ধি করতে হবে এবং এই নতুন রাজনৈতিক দলকে এটি উপলব্ধি করতে হবে। তারা তাদের রাজনীতিটাকে আগে ঠিক করতে হবে। তারা যদি তাদের রাজনীতিটাকে ঠিক না করে তাহলে তারা এই রাজনৈতিক যে বলয়, এই বলয় থেকে তারা ছিটকে পড়বে এবং এটি ইতিহাসের মানে নজির। ঠিক আছে, এটি ইতিহাসের নজির। সুতরাং আমি বিশ্বাস করি এই তরুণদেরকে আগে রাজনীতিটাকে ঠিক করতে হবে। কি করতে চায় তারা, কি ডেলিভারি করতে চায় তারা, এবং কি নতুন বন্দোবস্তের কথা তারা বাস্তবায়ন করতে চায়, এই রেটরিক শব্দগুলো ব্যবহার করে মাঝে মাঝে এই কি বলে এই কি বলবো এটাকে বোমশেল মানে ফাটিয়ে আপনার পুলকিত করা সম্ভব, রাজনীতি সম্ভব না। এই পপুলিস্ট শব্দ বা পপুলিস্ট ঘটনা ঘটিয়ে ফেসবুকের সমর্থন পাওয়া সম্ভব, কিন্তু বাস্তবে রাজনীতি সম্ভব না। সো আমি অনুরোধ করব তারা অন্তত তাদের রাজনীতিটাকে সামনে আনবে, মানুষের সামনে আনবে এবং নতুন বন্দোবস্ত তারা জাতির কাছে উপহার দেবে। সো দর্শক, এই ছিল আজকের, এবং পরবর্তীতে একটি জিনিস আমি আপনাকে বলতে চাই আপনাদের, যে আমরা জানতে পারলাম যে অধ্যাপক আলী রিয়াদ, যিনি
সংস্কার কমিশন অর্থাৎ সংবিধান সংস্কার কমিশনের চেয়ারপারসন, উনি একটি স্টেটমেন্ট দিয়েছেন যেখানে বলেছেন যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে, রাজনৈতিকভাবে রাষ্ট্রের বেশিরভাগ সংস্কার বিএনপি করেছে। যাই হোক, উনি এটা বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কি জন্য বলে জানি না, কিন্তু উনি ওনার তথ্যে একটু ভুল আছে, উনি হয়তো আরো একটু পড়াশোনা করা উচিত ছিল। হ্যাঁ, আলী রিয়াজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই রাষ্ট্র মেরামত সংস্কার এই কথাটি সর্বপ্রথম শুরু করেছিল নাগরিক ও রাষ্ট্র চিন্তা নামে একটি সংগঠন। নাগরিক ও রাষ্ট্র চিন্তা, ঠিক আছে, তারাই মূলত বাংলাদেশের রাজনীতিতে সর্বপ্রথম রাষ্ট্র সংস্কারের কথা নিয়ে এসেছিল রাজনৈতিক অঙ্গনে, তারাই প্রথম। এবং তারপরে নাগরিক টেলিভিশনের পক্ষ থেকে আমরা নাগরিক ও রাষ্ট্র ভাবনা নামে একটি অনুষ্ঠান করে আমরা 10 দফা প্রস্তাব করেছিলাম। আমরা দ্বিতীয়, আমরা রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আনা, সংবিধান পরিবর্তন করা, এই বিষয়গুলো 10টি প্রস্তাব, অর্থাৎ বিএনপির যে 31 প্রস্তাব এর মধ্যে 10টি প্রস্তাবই আমরা বিএনপি ঘোষণা করার আগেই আমরা প্রচার করেছি। আমরা এটা নিয়ে বিভিন্ন কি বলে অংশীজনদের সাথে আলোচনা করেছি। সো আমরা দ্বিতীয়, এবং আমাদের পরে বিএনপি এই প্রস্তাব করেছে এবং এর জন্য আমরা বিএনপিকে সাধুবাদ জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। সো আমি এটা ডক্টর আলী রিয়াজের অবগতির জন্য জানালাম। এবং শেষে আরেকটি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সে বিষয়টি আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপির সাথে একটি আলোচনা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে হবে দাবি করে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা। এবং এই মিটিং থেকে বের হয়ে এসে বিএনপির নেতারা বলেছে যে তারা একটু হতাশ, তারা খুশি হতে পারেনি, তার কারণ মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান হবে এরকম কোনো পরিষ্কার ধারণা ওনারা প্রধান উপদেষ্টার কাছ থেকে পান নাই। সো আমি একটি ভিডিও প্রচার করতে চাই যে সেই মিটিং এর পরে আপনারা এই ভিডিওটা দেখেছেন, আমি আমার টেকটা দিতে চাই, এই জন্য আমি ভিডিওটা দেখাতে চাই। সো প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাকর্মীদের বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সত্যি যে ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয়, এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্টতা থাকে, কেউ কেউ আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন। আমরা একটা ক্যাটাগরিক্যালি বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা প্রসূত কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি। একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। সো আমরা এই কথাটা শুনলাম এবং খুব পরিষ্কার করে উনি বললেন, এবং আমি বিশ্বাস করি আমাদের ডক্টর আসিফ নজরুলের এই কথার উপরে বিশ্বাস করা, আস্থা রাখাটা উচিত। তার কারণ আমি বারবার বলেছি, আমি ব্যক্তিগতভাবে বলেছি, আমাদের প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে, আমি কোন অবস্থাতেই বিশ্বাস করি না আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর ইউনূস সাহেব মানে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য উনি ষড়যন্ত্র করবেন, উনি অযথা ক্ষমতা আঁকড়ে ধরে থাকবেন, এটা আমি কোনোদিনই বিশ্বাস করি না। আমি অন্তত প্রফেসর ইউনূস সম্পর্কে কেউ যদি আমাকে এই শব্দগুলো বলে আমার কাছে বিরক্ত লাগে, আমি এটি চাই না। তবে হ্যাঁ, একটি কথা বাজারে
আসছে, আমি এই কথাটার সাথে একমত। তার কারণ আমাদের কাছেও খবর আছে যে ডক্টর ইউনূসের পাশে যারা আছে অনেকেই ক্ষমতা প্রলম্বিত করার খায়েশ দেখছে। তবে একটা কথা বলি, এই খায়েশ দুঃস্বপ্নে পরিণত হবে, ঠিক আছে? এই খায়েশ দেখিয়ে লাভ নেই। তবে অনেকে বলছেন, অনেকেই দেখলাম আলোচনা করছেন এই এনসিপি তারাও এটার অংশ। সো এখন প্রশ্ন হচ্ছে, এনসিপি তো চাইবেই যে নির্বাচন পিছিয়ে যাক। আমি যদি এনসিপি নেতা হতাম আমিও তো চাইতাম। আমি এটাতে এনসিপির কোনো দোষ দেখি না। তার কারণ তারাও তো চাইবে তারা একটু সময় পাক, তারাও তো চাইবে তারা তাদের রাজনৈতিক দলটাকে গুছিয়ে ফেলুক, তারাও তো চাইবে যে তারা একটি ফাইট দিক। তো আমি এটাকে অন্যায় মনে করি না, এবং এটার পিছনে কোনো ষড়যন্ত্র তত্ত্ব কেউ যদি খোঁজে আমি মনে করি এটাও ঠিক না। পরিষ্কার, লাউড অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে? আমি এই তরুণদেরকে রাজনীতিতে রাখার পক্ষে। আমি চাই যারা আজকে সমালোচনা করছেন, যারা আজকে বিভিন্নভাবে তাদেরকে অনুৎসাহিত করছেন, তাদেরকে আক্রমণ করছেন, দয়া করে এটি করবেন না, দয়া করে এটি করবেন না। এই তরুণদেরকে আমাদের রাজনীতিতে রাখতে হবে। এবং আমি বারবার অনুরোধ করেছি বিএনপিকে যে ওরা যতই আক্রমণ করুক আপনারা তাদের আক্রমণ করবেন না, আপনারা তাদেরকে হেয় প্রতিপন্ন করবেন না। আমরা চাই তারা ঠেকবে, তারা শিখবে, তারা রাজনীতিতে এসছে, এটি আমাদের জন্য বিশাল অর্জন, বিশাল অর্জন। কেন বলছি? ওই হেট পলিটিক্স থেকে তারা যে বের হয়ে এসে দেশের জন্য চেষ্টা করছে, হ্যাঁ, এটা আমরা তাকে সাধুবাদ জানাই, আমাদের তাদের সহযোগিতা করা উচিত। এখানে কোনো ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে লাভ নাই। তবে কি তাদের সমালোচনা করা বন্ধ করে দেওয়া হবে? না, এটি রাজনীতির অংশ। তারা যদি ভুল করে আমরা অবশ্যই তাদেরকে সমালোচনা করব, কিন্তু তাদেরকে আক্রমণ করব না। এটি মাথায় রাখতে হবে, এটি আমার সবার প্রতি অনুরোধ। একদম মানে তাদেরকে ধ্বংস করে দেব, তাদেরকে রাজনীতি করতে দেব না, তাদেরকে ছেড়ে ফেলে দেব, তাদেরকে, এটি যেন না হয়। দর্শক, এটি আমরা কোন অবস্থাতেই কামনা করি না। আমরা চাই এই নেতৃত্ব, এই তরুণরা রাজনীতিতে থাক। এই তরুণরা যদি রাজনীতিতে থাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের রাজনীতির অনেক মৌলিক পরিবর্তন সম্ভব হবে, ঠিক আছে? সো এখন আমি যে কথাটি বলছিলাম, আমি ডক্টর ইউনূসকে কোনো অবস্থাতেই আমি মনে করি না উনি দীর্ঘায়িত করবে। তবে আমরা বারবার বলেছি নির্বাচন অবশ্যই দিতে হবে। তার কারণ এই নির্বাচনের জন্যই 16 বছর আমরা সংগ্রাম করেছি। এই নির্বাচনের জন্যই 16 বছর হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, ঠিক আছে? এবং সর্বশেষ তরুণ ছাত্র জনতা অকাতরে জীবন দিয়েছে, ঠিক আছে? তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি যে সংস্কার যতটুকু সম্ভব করে নির্বাচনের তারিখ বা নির্বাচনের ব্যবস্থা ফেব্রুয়ারির মধ্যে করার পক্ষে আমি। এবং আমরা জামাতে ইসলাম যে কথা বলেছে, যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টকে আমরা স্বাগত জানাই। আমরাও এর আগেও বহুবার বলেছি যে এটি ডিসেম্বরে সম্ভব না, এটি ফেব্রুয়ারিতে অথবা ঈদের আগে, রোজার আগে অথবা রোজার পরে যে কোনো একটি সুবিধাজনক সময় নির্বাচন হতে পারে, ঠিক আছে? কিন্তু নির্বাচনের কথা বললেই আমরা দেশদ্রোহী, আমরা ভারতের দালাল, এটি ভুল ধারণা। এটি কেউ বলবেন না দয়া করে, ঠিক আছে? আমরা নির্বাচনের জন্যই 16 বছর সংগ্রাম করেছি। আমি 13 বছর দেশে যেতে পারিনি এই নির্বাচনের পক্ষে লড়াই করার কারণে, নির্বাচনের পক্ষে বক্তব্য, জনমত গঠন করার জন্য, ঠিক আছে? সো আমাকে কেউ এগুলো বোঝাবেন না।
আমাকে কেউ এগুলা বুঝার মানে এই এরে তর্ক করবেন না, ঠিক আছে? তো দর্শক ভালো থাকবেন। আমি বিশ্বাস করি, আমরা আস্থা রাখতে চাই আইন উপদেষ্টা যা বলেছে। তবে উনি একটা জায়গায় বলেছেন, উনি ভুল করে দল বলেছেন, হ্যাঁ, তো দলটা না বলে, এবং উনি যেটা বলেছেন, যেটা পরিষ্কার করেছেন যে অন্য কে কি বললো তার সাথে কান না দিয়ে, আমি মনে করি এটি বলাটা ওনার ঠিক হয়নি। এতে মানুষ বুঝবে যে উপদেষ্টা মন্ডলের মধ্যেও বোধহয় কোঅর্ডিনেশনের অভাব। এক একজন এক এক কথা কেন বলবে? আপনারা তো ক্যাবিনেটে সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? আপনাদের মধ্যে থেকে যে কেউ একজন এই স্টেটমেন্টটা দেবে, তাহলে অন্যান্যরা এক একজন এক এক রকম করে বলবে কেন? এটাও কিন্তু আপনাদের দুর্বলতা স্যার, ঠিক আছে? সো আমি বিশ্বাস রাখতে চাই আসিফ নজরুল সাহেব যা বলেছে এটার উপরে আমরা আস্থা রাখতে চাই, এবং পাশাপাশি আমরা এটাও বলতে চাই যারা বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, নির্বাচন করতে চায়, জনগণের ম্যান্ডেট নিতে চায়, তাদেরকেও এই সরকারের উপর চাপ অব্যাহত রাখতে হবে। এই চাপ রাখতে হবে এ কারণেই যে আমরা আমাদের মানে রাজনৈতিক যে ইতিহাস, এই ইতিহাসটি খুব আনন্দের না। আমরা ক্ষমতাকে আমরা খুব বেশি এনজয় করি। সো আমরা বাংলাদেশি তো, বাংলাদেশের মানুষ তো, বাঙালি তো, আমরা ক্ষমতাকে খুব বেশি এনজয় করি। সো এ কারণে আমি অনুরোধ করব বিরোধী রাজনৈতিক দল যারা আছেন তারা তাদের যে ভয়েস, তাদের যে দাবি, এই দাবি অব্যাহত রাখবে। এবং যারা এই নির্বাচনের বিপক্ষে বলছেন তারা পরাজিত হবেন। আমি এর আগেও বলেছি, গত টকশোতে বলেছি, যারা বিভিন্ন রকম উপায়ে, বিভিন্ন কালা, বিভিন্ন রকম ভাবে এই নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা পরাজিত হবেন। এটি আমি বলেছি, আজকেও বললাম এবং ভবিষ্যতেও বলবো। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নির্বাচন করা যাবে, ততই দেশের জন্য মঙ্গল হবে। যদি নির্বাচন হয়, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। চারিদিকে প্রতিদিন একটি কথাই উড়ে বেড়ায়, নির্বাচন কি হবে আদৌ? যদি হয়, কবে সেটা? 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় বিএনপি সহ সব দলগুলি নির্বাচনী রোডম্যাপ চাইছে। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে হাসান রায় আসলে কি করতে চায়। এই সমস্ত মানুষ যারা ছাত্র নেতাদের বিরোধিতা করছে, আমি জানি না তারা কেন বিরোধিতা করছে। তারা হয়তো বা সেনাবাহিনীর পক্ষ নিয়ে কথা বলে, কারণ তারা সেনাবাহিনীর পক্ষে কথা বলে, আর হাসনাতরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে। মূলত হাসনাতরা সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলে, সেনাবাহিনীর বিরুদ্ধে না। সেনাপ্রধানের কিছু ভুল রয়েছে, কিছু শক্তি রয়েছে, এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে একটা পরিকল্পনা সেটা তিনি করেছিলেন, এবং আওয়ামী লীগ নেতাদেরকে ক্যান্টনমেন্ট থেকে সরিয়ে দিয়েছেন, বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, এই একটা অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলি কিন্তু ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ তিনি মাঝে মাঝে করেন, এবং তিনি মনে করেন যে সেনাপ্রধানের সাথে আওয়ামী লীগের একটা সূক্ষ্ম যোগাযোগ রয়েছে। এই কারণে মূলত তারা এই কথাগুলো বলেন। এই কারণে তাদেরকে এভাবে হাই প্রতিপন্ন করা ঠিক হবে না। তো সামনে এই এনসিপির যে রাজনীতির ভবিষ্যৎটা, এই রাজনীতির ভবিষ্যৎটা আসলে কি হতে পারে সেটা এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি না তাদেরকে কি আশা দিয়ে এই রাজনৈতিক দল গঠন করানো হয়েছিল। যারা আশা দিয়েছিল তারা এখন বা হয়তো বা তাদের কাছ থেকে সরে গিয়েছে এবং তাদের পিছন ছেড়ে দিয়েছে, যার কারণে এনসিপি এখন মানে অস্তিত্বের সংকটে পড়ে গিয়েছে।